আসছে কি সবাই? শোনা যাচ্ছে? শোনা শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমাদের নত্য সত্য বিধান, নত্য এবং সত্য বিধান থেকে প্রশ্ন আসে যেগুলা। ওই আচ্ছা, আগে দেখি তারপর। আহ লিখেন নত্য বিধান। বিধান মানে কি? বিধান মানে আইন, নিয়ম। নত্য বিধান আর হচ্ছে সত্য বিধান। ওকে, নত্য সত্য বিধান। নত্য সত্য বিধান বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? নত্য সত্য বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে, ধ্বনিতত্ত্বে। নত্য সত্য বিধান বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। নত্য সত্য বিধান কোন শব্দের নিয়ম রীতি মেনে চলে? সংস্কৃত বা তৎসম শব্দে। নত্য সত্য বিধান কোন শব্দের নিয়ম রীতি নিয়ম মেনে চলে? সংস্কৃত বা তৎসম শব্দ। এগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ। ওকে, তাহলে বিধান হচ্ছে নিয়ম। কি কি লেখেন? এক নম্বরে হচ্ছে ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য ব্যবহৃত হয়। ট বর্গীয়, পরীক্ষায় মাঝে মাঝে এগুলো আসে। ট বর্গীয়, ট বর্গীয় বর্ণের সাথে, ট বর্গীয় বর্ণের সাথে কি হয়? ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য হয়। যেমন কষ্ট, কণ্ঠ, কণ্ঠ, হ্যাঁ, গন্ঠা, লুণ্ঠন, বন্টন। এগুলো হচ্ছে সেম একই জিনিস। এখানে ট বর্গীয় বর্ণের সাথে কি হয়? ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য ষ হয়। ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য ষ হয়, একই জিনিস। হ্যাঁ, অষ্ট, অষ্ট, নষ্ট, স্পষ্ট, একই জিনিস, হ্যাঁ। তারপর লিখবেন আহ রি, র, মূর্ধন্য ষ, তারপরে মূর্ধন্য হয়। রি, র, মূর্ধন্য ষ, তারপরে যদি ন ব্যবহারের প্রয়োজন হয় তাহলে কি হয়? মূর্ধন্য হয়। যেমন ঋণ, ঋণ। রি এর সংক্ষিপ্ত রূপ কি? রিকার। র এর সংক্ষিপ্ত রূপ কি? র্যাপ, রফলা, এগুলো। হ্যাঁ, ঋণ, তৃণ। তারপরে কি? মরণ, কারণ। হ্যাঁ, র এর পরে মূর্ধন্য। হুম, বর্ণ, রেফের পরে মূর্ধন্য। তারপরে আহ ক্ষণস্থায়ী, ক্ষণখাল আছে না? এগুলোর পরে মূর্ধন্য হয় সবসময়। আর এখানেও সেম জিনিস। এখানে যেহেতু মূর্ধন্য ষ ব্যবহার, তাহলে কি হবে? রি আর র, তারপরে হচ্ছে মূর্ধন্য ষ হয়। রি এবং র, তারপর মূর্ধন্য ষ হয়। ঋষি, কৃষক, হ্যাঁ, ঋষি, কৃষক, ঋকার, হ্যাঁ। তারপর হচ্ছে এই ধরনের যতগুলো আছে এগুলো একটু মনে রাখবেন। যেখানে যেখানে নত্য বিধান হয় সেখানে সেখানে সত্য বিধানও হয়। ট বর্গের সাথে মূর্ধন্য হয়, ট বর্গের সাথে মূর্ধন্য ষ হয়। রি রর পরে মূর্ধন্য হয়, রি রর পরে, রি র মূর্ধন্য ষর পরে মূর্ধন্য হয়, রি রর পরে কি হয়? মূর্ধন্য ষ হয়। গেল দুইটা। 3 নম্বরে লিখবেন
আহ রি র মূর্ধন্য ষ, রি র মূর্ধন্য ষ, তারপরে যদি ক বর্গ বর্ণিত হয়, ক বর্গ, ক, হ, গ, ঘ, হ্যাঁ, ঙ, ক বর্গ যদি থাকে, ক, খ, ব, ভ, ম, অন্তস্থ অ, অন্তস্থ জ, হ, অনুস্বর, এইগুলো যদি থাকে, তারপরে যদি ন ব্যবহারের প্রয়োজন হয়, তখন অবশ্যই কি হবে? মূর্ধন্য হবে। হ্যাঁ, আমরা একটু আগে দেখলাম আমরা যে যদি আহ রি র মূর্ধন্য ষ ঠিক পরেই ন ব্যবহারের প্রয়োজন হয়, রি র মূর্ধন্য ষ ঠিক পরেই ন ব্যবহারের প্রয়োজন হলে কি হয়? মূর্ধন্য হয়। কিন্তু রি রর পরে না হয়ে যদি একটু দূরে ন ব্যবহারের প্রয়োজন হয়, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। হ্যাঁ, যেমন শব্দটা যদি হয় অগ্রহায়ণ, অগ্রহায়ণ, তো এখানে কি হবে? দন্তান্ন নাকি মূর্ধন্য? মানে হচ্ছে এখানে তো এই যে র ফলা আছে, কিন্তু র ফলার পরেই ন ব্যবহারের প্রয়োজন হচ্ছে না, র ফলার পরে আরো কয়েকটা বর্ণ আছে, তারপরে ন ব্যবহারের প্রয়োজন হচ্ছে। যদি রি র মূর্ধন্যস্বর পরেই, ঠিক পরেই মানে ন ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে মূর্ধন্য হবে। কিন্তু যদি রি রর পরে না হয়ে একটু দূরে ন ব্যবহারের প্রয়োজন হয়, তখন কি হবে? এইটার জন্য এই ফর্মুলাটা, রি র মূর্ধন্যস্বর পরে, রি রি কার র রে ফলা মূর্ধন্য ষ কয় মূর্ধন্য ষ, এগুলোর পরে যদি এই ক বর্গ, প বর্গ এবং জ, হ অনুস্বর থাকে, তখন হচ্ছে মূর্ধন্য হবে। যেমন এই অগ্রহায়ণ শব্দ দেখেন, অগ্রহায়ণ কি আছে এখানে? অগ্রহায়ণ শব্দে এই যে রফলা আছে, তারপরে কি আছে? হ আছে, এই যে হ আছে, তাই না? অর্থাৎ এখান থেকে একটা বর্ণ থাকতে হবে, তার ঠিক পরেই এখান থেকে একটা থাকবে, একাধিক থাকবে, তারপরে ন বসবে। হ্যাঁ, রফলা আছে, তারপরে হ আছে, অন্তুস্থ অ আছে। সুতরাং এই বর্ণ, এই বানানে অবশ্যই অবশ্যই মূর্ধন্য ব্যবহৃত হবে, দন্তন্য হবে না। একইভাবে যদি আমরা দেখি আহ নারায়ণ একটা শব্দ, নারায়ণ, নারায়ণে কি হবে বলেন তো? দন্তান্ন নাকি মূর্ধন্য? মূর্ধন্য হচ্ছে 1 নাম্বার, দন্তান্ন হলো 2 নাম্বার। কোনটা হবে? 1 নাকি 2 বলেন? আরে এই যে একটা চলে গেছে, কি জানি ওর নামটাও তো নাই, ABCD 1 2 3, ধুবা, ধুপা থেকে ধুপা আর লাল থেকে নাল, এটা না বুঝলে হইল? সহজ বিষয়। ভিডিওটা আবার দেখবেন ভালোভাবে, ভিডিওটা দেখলে বুঝে যাবেন। ধুবার মধ্যে দুইটা ভিন্ন বর্ণ, আর লালের মধ্যে দুইটাই ল, দুইটা ল একটা চেঞ্জ হয়েছে, নাল হইছে, তখন তখন সেটা বিষয় পাবন। ক্লিয়ার কেন? এই যে এখানে র আছে, র এখান থেকে একটা আছে কমন, র আছে, তারপর যে এখান থেকে একটা আছে অন্তস্থ আছে, সুতরাং এখানে অবশ্যই কি হবে? মূর্ধন্য হবে। হ্যাঁ, পরিবহন বানানে কি হবে? পরিবহন, মূর্ধন্য নাকি দন্তান্ন বলেন তো? পরিবহন 1 নাকি 2? 1 নম্বর নাকি 2 নম্বর হবে? কোনটা হবে? পরিবহন কি হবে? এটা বানানে খুব কাজে লাগবে, বানানে। হ্যাঁ, বানানে এটা খুবই কাজে লাগবে। ব্যাকরণ, মূর্ধন্য নাকি দন্তান্ন? এটা আসছে এর আগে পরীক্ষায়। কি হবে? ব্যাকরণ, মূর্ধন্য নাকি দন্তান্ন? রর পরেই, রর পরেই মূর্ধন্য, খুবই ইজি, তাই না? বোঝা গেল বিষয়টা? তবে এখানে কয়েকটা বানান আছে একটু ব্যতিক্রম, ব্যতিক্রম কয়েকটা বানান মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে, বানান মানে শুদ্ধিকরণের এখানে একটু লিখে রাখেন, ব্যতিক্রম থেকে একটু লিখে রাখেন। যেমন শব্দটা হচ্ছে, কয়েকটা বানান আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলা, চক্ষুষ্মান, চক্ষুষ্মান, এই যে মূর্ধন্যস্বর পরে ম আছে, মূর্ধন্যস্বর পরে ম আছে কিন্তু দন্তান্ন হয়েছে, চক্ষুষ্মান। আয়ুষ্মান, আয়ুষ্মান, দন্তান্ন। নির্গমন, নির্গমন, এই যে রেফের পরে ক বর্গীয় বর্ণ গ, তারপরে ম আছে, গ আছে, ম আছে কিন্তু দন্তান্ন। হ্যাঁ, বহির্গমন, দন্তান্ন। এইরকম যে 3-4টে শব্দ একটু বিশেষ করে চক্ষুষ্মান আর আয়ুষ্মান। হ্যাঁ,
এই দুইটা শব্দ মাঝে মাঝে পরীক্ষায় আসে বানানের ক্ষেত্রে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন, বানানের ক্ষেত্রে এরকম আসে। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে নত্ব বিধানের 3 নম্বর যে আহ নিয়মটা, সেটা কিন্তু বইয়ে দেখবেন একটু ভিন্নভাবে বলা আছে, এই জন্য একটু মানে কনফিউশন হয়ে যায়। এই রির ও মূর্ধন্য ষ তারপর যদি এখান থেকে যে কোনো একটা বর্ণ থাকে বা একাধিক থাকে, তারপরে ন ব্যবহারের প্রয়োজন হলে মূর্ধন্য হবে। তারপর লিখেন সত্য বিধানের 3 নম্বর নিয়ম। সত্য বিধানের 3 নম্বর নিয়ম, ও আ, ও আ ছাড়া, ও আ ছাড়া অন্য যে স্বরধ্বনি আছে, ও আ ছাড়া অন্য স্বরধ্বনির পর, ও আ ছাড়া অন্য স্বরধ্বনির পর, ও আ ছাড়া অন্য স্বরধ্বনির পর, অন্য স্বরধ্বনির পর স ব্যবহারের প্রয়োজন হলে মূর্ধন্য ষ হবে। ও আ ছাড়া অন্য স্বরধ্বনির পর স ব্যবহারের প্রয়োজন হলে সাধারণত মূর্ধন্য ষ হয়। হ্যাঁ, ও আ ছাড়া, হ্যাঁ চক্ষুষ্মান দন্তন্য, ও আচ্ছা, একজন কি লিখছেন? হারুন। আরে হারুন, আপনি নিজেও তো হারুন, আর হারুন, আপনার নিয়ে কথা বলা তো মুশকিল। আবার কখন কি বলে বলে বসেন। হ্যাঁ, নামের ক্ষেত্রে তো ন আর মূর্ধন্য দন্তন্য নাই, আপনি যা বলেন এটি ঠিক। অ আ ছাড়া অন্য স্বরধ্বনির পর কি হবে? মূর্ধন্য ষ হবে। যেমন শব্দটা যদি হয় অনুষ্ঠান, অনুষ্ঠান কি হবে বলেন তো? মূর্ধন্য ষ নাকি দন্তাস? মানে এই যে 1 নাম্বার নাকি 2 নাম্বার হবে বলেন? অনুষ্ঠান কি হবে, 1 নাকি 2? প্রতিষ্ঠান কি হবে, মূর্ধন্য ষ নাকি দন্তাস? 1 নাকি 2? প্রতিষ্ঠান। হুম, ভবিষ্যৎ কি হবে, 1 নাকি 2? ভবিষ্যৎ কি হবে? খেয়াল করেন, অ আ ছাড়া অন্য স্বরধ্বনির পর, অ আ ছাড়া অন্য স্বরধ্বনির পর কি হবে? মূর্ধন্য ষ হবে, অ আ ছাড়া। তাহলে এই যে অনুষ্ঠান, এটা কি রস্যুকার, অ আ ছাড়া, তাই না? মূর্ধন্য ষ হবে 1 নাম্বার। প্রতিষ্ঠান, এই যে প্রতি, রস্যইকারটা একটু আগে আমরা ধ্বনি পরিবর্তন দেখছি না? রস্যইকারটা আছে তোর আগে, কিন্তু উচ্চারণ কোথায়? তোর পরে না, প্রতিষ্ঠান। তা রস্যইকার কি অ আ ছাড়া না? মূর্ধন্য ষ হবে 1 নাম্বার। তাহলে ভবিষ্যৎ, এই যে ভবিষ্যৎ, বর পরে রস্যইকারের উচ্চারণ, তাহলে এটার পরে কি হবে? মূর্ধন্য ষ হবে 1 নাম্বার। এইগুলো সবই ভুল, তাই না? সেম একইভাবে পরিষ্কার কি হবে বলেন? পরিষ্কার, পরিষ্কার কি হবে? মদিনা ষ 1 নাম্বার নাকি 2 নাম্বার বলেন? পরীক্ষায় আসছে এর আগে। পরিষ্কার কি হবে, 1 নাকি 2? পরিষ্কার। হ্যাঁ, আবিষ্কার কি হবে? আবিষ্কার, আবিষ্কার কি হবে, 1 নাকি 2? কি হবে? তিরস্কার কি হবে বলেন তো? তিরস্কার, 1 নাকি 2? তিরস্কার, তিরস্কার কি হবে বলেন? তিরস্কার 1 নাকি 2? এটা দন্তা সেটা মূর্ধন্য ষ। তিরস্কার, তিরস্কার। এই যে পরিষ্কার, রস্বীকার না? রস্বীকারের পরে কি মূর্ধন্য ষ, যে অ আ ছাড়া অন্য স্বরধ্বনি। হ্যাঁ, পরিষ্কার, রস্বীকারের পরে কি মূর্ধন্য ষ হবে 1 নাম্বার। আবিষ্কার, এই যে রস্বীকারের পরে মূর্ধন্য ষ হবে। হ্যাঁ, তিরস্কার, এখানে তো এই যে র আছে, র, তোর পরে রস্যই, কিন্তু এখানে তারপরে একটা বর্ণ আছে না, র আছে না? রস সাথে তো আকার একার রস্যকার কিছু নাই, কিন্তু একটা অ ধ্বনি আছে, অ, তীর, তীর উচ্চারণের সময় অ ধ্বনির উচ্চারণ করতে হয়, এই যে অ, তীর, তিরস্কার। তাহলে অ ধ্বনি থাকলে কি হবে? দন্তাস্য হবে, মূর্ধন্য ষ হবে না, বলছে না? অ আ ছাড়া, অ আ ছাড়া অন্য স্বরধ্বনির পরে মূর্ধন্য ষ হবে, তাহলে অ থাকলে কি হবে? দন্তাস্য বা তালব্য ষ হবে, তাহলে দন্তাস্য হবে। এটা ভুল, 1 নম্বর। রাইট, ক্লিয়ার?
পরিষ্কার, পুরস্কার, তিরস্কার। পুরস্কার কি হবে? পুরস্কার, পুরস্কার কি হবে বলেন? দন্তাস্য নাকি মূর্ধন্য ষ? পুরস্কার, পুরস্কার কি হবে? এক নাকি দুই? পুরস্কার, পুরস্কার। দন্তাস্য, দন্তাস্য কেন? এই যে রর পরে দন্তাস্য, কারণ এই রর সাথে অ আছে, অ ধ্বনি আছে। রস্বইকার নাই তো, আকার একার কিচ্ছু নাই। হুম। হ্যাঁ, আকার থাকলেও হবে না, অ আ ছাড়া বলছি, অ আ ছাড়া। ক্লিয়ার? এখন লিখেন, এই তিন জায়গায় হচ্ছে কি হবে? নত্য সত্য বিধান হবে, তিনটা জায়গার কথা বললাম। এখন লিখবেন হচ্ছে সাধারণত। হ্যাঁ, 4 নম্বর অপশনটা খুব গুরুত্বপূর্ণ। স্বভাবতই, 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 স্বভাবতই মূর্ধন্য হয় এমন কিছু শব্দ আছে। স্বভাবতই মূর্ধন্য হবে এমন কিছু শব্দ আপনাদের শীটে দেওয়া আছে, পড়বেন। চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য, লবণ, বন, বেনু, বিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, সুনীত, মুনি, স্থানগুণ, পুণ্যবিনী, ফেনু, বিবনি, গণিকা, গণনা, পিনাক, পণ্যবান। এই যে স্বভাবতই মূর্ধন্য হয়, পরীক্ষায় আসবে। নিচের কোন শব্দটি নিত্য মূর্ধন্যস্বর মানে নিত্য মূর্ধন্যের ব্যবহার বা স্বভাবতই মূর্ধন্য হয়েছে? কোন শব্দটিতে? লবণ, হ্যাঁ, বাণিজ্য, বাণিজ্য, হ্যাঁ, তারপরে গণনা, গণনা। নিচের কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে বা নিত্য মূর্ধন্য যুক্ত শব্দ কোনটি? নিচের কোনটি নিত্য মূর্ধন্য যুক্ত শব্দ বা স্বভাবতই মূর্ধন্য হয়েছে? আচ্ছা, এরা আনমিউট করো তো। ওই যে উপরেরটা, উপরেরটা, হ্যাঁ, নাম কি? এটা কপি করে আনমিউট করো। এরা নিজের নামই তো লিখতে পারে না। হ্যাঁ, এটা মুখস্থ করবেন, ওই ছড়াটা ছোটবেলায় আমরা পড়ছিলাম কিন্তু, ওই যে হাই স্কুলে থাকতে মনে আছে? চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বিনা, কঙ্কন, কণিকা। ওইটা একটু আবার রিভিশন দিয়ে মুখস্থ করে ফেলবেন, কারণ ওইখান থেকে বেশি আসার সম্ভাবনা। স্বতই মূর্ধন্য ব্যবহৃত হয় বা নিত্য মূর্ধন্য ব্যবহৃত হয় এমন যে শব্দগুলো আছে এগুলো পড়বেন। একইভাবে স্বতই মূর্ধন্যস্ব হয়, স্বতই মূর্ধন্যস্ব হয় এমন কিছু শব্দ আছে। স্বভাবতই, স্বভাবতই মূর্ধন্যস্ব হয় এমন কিছু শব্দ, স্বভাবতই মূর্ধন্যস্ব হয় এমন কিছু শব্দ, যেমন আষাঢ়। খুব গুরুত্বপূর্ণ। আমরা বলছি যে আর পরে কি হবে না? অ ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে কি হবে? হ্যাঁ। পড়ি নাই, স্কুলে পড়ছি তো। হ্যাঁ, চাণক্য, মাণিক্যগণ, পিচ্চি ছেলে। নামটা অনেক সুন্দর। হ্যাঁ, আপনার নাম কি আসলেই পিচ্চি ছেলে নাকি? আমি তো বড় হয়ে গেছেন, তাহলে আমি বড় ছেলে রাখেন, নাম চেঞ্জ করে। তাহলে আর পরে সাধারণত কি হয়? মূর্ধন্য ষ হয় না, একটু আগে আমরা দেখলাম। মানে ও আ ছাড়া অন্য বর্ণের মানে স্বরবর্ণের পরে মূর্ধন্য ষ হয়। কিন্তু এখানে আর পরে, যে আর পরে মূর্ধন্য ষ হয়েছে কিন্তু। হ্যাঁ, আষাঢ়, এই যে ভাষা, আকারের পরে মূর্ধন্য ষ হয়েছে, আর পরে মূর্ধন্য ষ হয়েছে। পাষাণ, তাই না? আকারের পরে এই যে মূর্ধন্য ষ হয়েছে। তাহলে এগুলা নিয়মের বাইরে, ব্যতিক্রম। নিত্য মূর্ধন্য ষ যুক্ত শব্দ বা সহতে মূর্ধন্য ষ এমন যে শব্দ আছে, সেই শব্দগুলো একটু পড়তে হবে। বিশেষ করে এই আসার শব্দটা প্রায় 10-12 বার বিভিন্ন পরীক্ষায় আসছে, প্রাইমারিতে, নিবন্ধনে, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, বিসিএস এ, ব্যাংকে। নিচের কোনটি নিত্য মূর্ধন্য ষ যুক্ত শব্দ বা কোন শব্দে স্বভাবতই স্বাভাবিকভাবেই মূর্ধন্য ষ ব্যবহৃত হয়েছে? বুঝছি, এরকম কিছু শব্দ আছে, এগুলো পড়বেন। হ্যাঁ, আষাঢ়, ভাষা, পাষাণ, পৌষ, কোষ, রোষ, এগুলা। এই যে আরেক ভদ্রলোক, এর নাম নাই কিন্তু মাঝে মাঝে খালি মিস কল মারে, বলে স্যার বুঝি নাই। না বুঝলে আনমিউট করে বলেন কোনটা বুঝে নাই। কি? এর নামও তো জানি না, ABCD XYZ 3 2 1 2 4 7, কত কিছু। এই ভদ্রলোক, আপনি ভদ্রলোক না ভদ্র মহিলা নাকি ভদ্র পুরুষ বলেন? কি বুঝেন নাই বলেন? বুঝেন নাই এমন কিছু থাকতে পারবে না আমার কাছে। হুম, বুঝছি। আবার দু একজন আছে আমাদের, আগে ছিল, এখন তো থাকার কথা না, ওই অন্য কোচিং এর এজেন্ট। হ্যাঁ, এরা হচ্ছে মাঝে মধ্যে এরকম করতো আর কি। সব বুঝছি, ক্লিয়ার। ওকে, তাহলে আহ এইগুলো আমরা একটু দেখলাম যে এখান থেকে কি ধরনের ইয়ে আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, আর কয়েকটা জায়গায়
মূর্ধন্য ষ হবে না লিখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। নত্য সত্য বিধান হবে না, প্রযোজ্য হবে না, এরকম যে শব্দ আছে একটু লিখবেন। নত্য সত্য বিধান প্রযোজ্য নয় এমন কিছু জায়গা আছে, কোথায় কোথায় প্রযোজ্য নয় এমন কিছু জায়গা আছে। যেমন 1 নম্বর বিষয় লিখবেন, বিদেশি শব্দে, বিদেশি শব্দে মূর্ধন্য হবে না। খুব গুরুত্বপূর্ণ, বিদেশি শব্দে মূর্ধন্য হবে না। বিদেশি শব্দে কি হবে না? মূর্ধন্য হবে না। বিদেশি শব্দে মূর্ধন্য হবে না, মূর্ধন্য ষ কোনোটাই হবে না। বিদেশি শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য ষ কোনোটাই হবে না বিদেশি শব্দে। শব্দটা হচ্ছে মডার্ন, রেফ, রেফ আছে কিন্তু ড আছে, বাট মূর্ধন্য হবে না, দন্তন্য বিদেশি শব্দ। শব্দটা হচ্ছে কর্নেল, রেফের পরে কি হয় সাধারণত মূর্ধন্য হয়, কিন্তু হবে না কেন? বিদেশি শব্দ তাই। শব্দটা হচ্ছে গভর্নর, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে এর আগে। হ্যাঁ, গভর্নর মূর্ধন্য হবে না, বিদেশি শব্দ। শব্দটা হচ্ছে ফার্নিচার, ফার্নিচার দন্তান্ন হবে, মূর্ধন্য হবে না, বিদেশি শব্দ। হ্যাঁ, শব্দটা হচ্ছে সেন্টার, সেন্টার, সেন্টার। স্ববর্গীয় বর্ণের সাথে আমরা কি বলছি? মূর্ধন্য হয়, কিন্তু হবে না কেন? কারণ এটা বিদেশি শব্দ। বিদেশি শব্দে হ্যাঁ মূর্ধন্য হবে না। আবার বিদেশি শব্দে কি হবে না? মূর্ধন্য ষ হবে না। যেমন আহ শব্দটা হচ্ছে, ধরেন আপনারা যে মাস্টার হবেন, মাস্টার, তাই না? তাহলে এটা কি হবে? মূর্ধন্য ষ হবে না, দন্ত্য স। যদি মূর্ধন্য ষ লিখি মাস্টার, তাহলে এই মাস্টার মানে কি? 2 নম্বর মাস্টার, ভুয়া মাস্টার। হ্যাঁ, মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না, বিদেশি শব্দ। পোস্ট, তাই না? শব্দটা কি? পোস্ট, দন্তাস্য, মূর্ধন্য ষ হবে না, বিদেশি শব্দ। হ্যাঁ, স্টোর, শব্দটা প্রেম প্রীতি স্টোর লাগাই রাখছে মূর্ধন্য ষ দিয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে কি? স্টোর বিদেশি শব্দ, সুতরাং মূর্ধন্য ষ হবে না। শব্দটা হচ্ছে জিনিস, জিনিস আরবি শব্দ, মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। জিনিস আরবি শব্দ। শব্দটা হচ্ছে পোশাক, পোশাক। হ্যাঁ, ফার্সি শব্দ, মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। হ্যাঁ, পোশাক, জিনিস, জিনিস, জিনিসে নতুন মনে হয় দন্তাস্য ব্যবহার করেছে, নতুন যে সর্বশেষ বাংলা একাডেমি, সেখানে আগে তালবস্য ছিল, এখন মনে হয় দন্তাস্য ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে এগুলো আছে বিদেশি শব্দ যেগুলো আছে, হ্যাঁ, ফটোস্টেট, মাঝে মাঝে পরীক্ষা আছে, স্টেশন, ফটোস্টেট, ফটোস্টেট, হুম, ফটোস্টেট, তারপরে স্টেশন, হ্যাঁ, স্টেশন, এগুলা কি? এগুলাতে মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। বিদেশি শব্দে মূর্ধন্য হবে না, মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? তারপরে আর কোথায় কোথায় মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না? মূর্ধন্য ব্যবহার করার জন্য লিখবেন ত বর্গীয় বর্ণের সাথে, ত বর্গীয়, ত বর্গীয় বর্ণের সাথে, ত বর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায়, ত বর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থা কি হবে না? মূর্ধন্য এবং মূর্ধন্য ষ কোনোটাই হবে না। ত বর্গীয় বর্ণের সাথে, এইগুলোই দেখবেন বইয়ের মধ্যে, বোর্ড বইয়ে লেখা আছে, কিন্তু একটু ভিন্ন ভাষায়, বুঝতে আমাদের কষ্ট হয়। ত বর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থা হবে না। যেমন কিন্তু, এই যে কিন্তু না, ত বর্গের সাথে যুক্ত, মূর্ধন্য হবে না, দন্তান্ন। হ্যাঁ, গ্রন্থ, গ্রন্থ, এই যে থ, কিন্তু এটা থ নিচে হর মতো আমরা, কিন্তু থ, এটা মূর্ধন্য হবে না, কি হবে? দন্তান্ন। তারপরে ক্রন্দন, ক্রন্দন, হ্যাঁ, ক্রন্দন, হ্যাঁ, দর সাথে ত বর্গীয় বর্ণ, ত থ দ দ, এগুলো যেগুলো আছে দন্তান্ন, এগুলোর সাথে কি হবে না? মূর্ধন্য হবে না, দন্তান্ন হবে। হ্যাঁ, শব্দটা হচ্ছে নিস্তার, নিস্তার কি হবে? এই যে ত বর্গীয় বর্ণ দন্তাস্য। শব্দটা হলো মুখস্থ, মুখস্থ কি হবে? মুখস্থ দন্তাস্য হবে। স্বাস্থ্য, শব্দটা হলো স্বাস্থ্য, কি হবে? অবশ্যই দন্তাস্য। সুস্থ কি হবে? দন্তাস্য। তাহলে ত বর্গীয় বর্ণের সাথে কি হবে না? মূর্ধন্য হবে না, মূর্ধন্য ষ হবে না। হ্যাঁ,
বিদেশি শব্দে মূর্ধন্য মূর্ধন্য হবে না, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। স্বভাবতই মূর্ধন্য হয়, স্বভাবতই মূর্ধন্য হয়, এই পয়েন্টটা আর এই যে বিদেশি শব্দের পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট ভালো করে পড়বেন, এখান থেকে বেশি আসে আর কি। হ্যাঁ, ওকে। তারপরে 3 নম্বরে লিখবেন হচ্ছে সমাসবদ্ধ পদে, সমাসবদ্ধ সমাস, সমাসবদ্ধ পদে, সমাসবদ্ধ পদে সমাসবদ্ধ শব্দে কি হবে না, মূর্ধন্য হবে না। সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য হবে না, সমাসবদ্ধ শব্দে কি হবে না, মূর্ধন্য হবে না। যেমন ত্রিনয়ন, ত্রিনয়ন, যে ত্রিনয়ন, তয় রফলা আছে, আছে না, রফলা আছে, রফলার পরে মূর্ধন্য হওয়ার কথা কিন্তু হবে না কেন, কারণ এটা সমাসবদ্ধ শব্দ, তিন নয়ন আছে যা, ত্রিনয়ন। হ্যাঁ, দুর্নীতি, দুর্নীতি, হ্যাঁ, নর পরে মানে রেফের পরে মূর্ধন্য হওয়ার কথা কিন্তু হবে না, সমাসবদ্ধ শব্দ এগুলা, নীতির অভাব, দুর্নীতি, এরকম সর্বনাম, দুর্নাম, এগুলো। হ্যাঁ, আর এইখানে 3 নম্বর যে পয়েন্টটা লিখবেন, লিখবেন সাত প্রত্যয় যুগে শব্দ, সাত, সাত প্রত্যয়যুক্ত শব্দে, সাত প্রত্যয়যুক্ত শব্দে, সাত প্রত্যয়যুক্ত শব্দে কি হবে না, মূর্ধন্য ষ হবে না। সাত প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য ষ হবে না। শব্দটা সংস্কৃত, কিন্তু সংস্কৃত হইলে মূর্ধন্য ষ হবে না। দন্তাস কি, অগ্নিসাৎ, ধূলিসাৎ, অগ্নি সাত, যে সাত প্রত্যয়, শেষে প্রত্যয় মানে কি শেষে যুক্ত হয়, অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ, আছে না, এই সাত প্রত্যয়যুক্ত শব্দ যেগুলো আছে তাতে মূর্ধন্য ষ হবে না। বোঝা গেল? বুঝছি তাহলে আমরা বিদেশি শব্দে হবে না, তবর্গীয় বর্ণের সাথে হবে না, আর সমাসবদ্ধ পদে মূর্ধন্য হবে না, আর এখানে সাত প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য ষ হবে না। ক্লিয়ার সবাই? ওকে। এখান থেকে যে প্রশ্ন কিরকম হয়, যে নত্য সত্য বিধান কোন শ্রেণীর শব্দ থেকে অনুসৃত হয়, একটু আগে আমরা দেখছি নত্য সত্য বিধান কোন শ্রেণীর শব্দ অনুসৃত হয় বলেন তো, তাড়াতাড়ি বলবেন, আমরা আবার একটা টপিক আছে। হ্যাঁ, কোন শ্রেণীর শব্দে হয়, তৎসম শব্দ আমরা দেখছি অলরেডি। এটা ট বর্গীয় ধ্বনির সাথে কোনটি ব্যবহৃত হয়, ট বর্গীয় সাথে, ট বর্গীয় সাথে কোনটা হয়, মূর্ধন্য হয়, মূর্ধন্য। হুম, ঋ র মূর্ধন্যের পরে সাধারণত কোনটি বসে, ঋ র মূর্ধন্যের পরে সাধারণত কোনটি আসে, গুড, মূর্ধন্য, ঋ র মূর্ধন্যের পরে মূর্ধন্য। কোন বানানটি শুদ্ধ, বানানের ক্ষেত্রে খুব এই যে নত্য সত্য বিধানটা কাজে লাগবে আর কি। হ্যাঁ, কোন বানানটি শুদ্ধ, শুদ্ধ বানান কেমনে, কিভাবে চিনবেন শুদ্ধ বানান, দেখেই হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, দেখেই। হ্যাঁ, এই যে রর পরে মূর্ধন্য হবে, সুতরাং এটা হতে পারে, রর পরে মূর্ধন্য হবে, এটাও হতে পারে, রর পরে দন্তান্ন হবে না, রর পরে দন্তান্ন হবে না। এই দুটো অপশন দেখা মাত্রই ভুল, এই দুটো অপশন হচ্ছে দেখা মাত্রই ভুল, কেন, রর পরে দন্তান্ন আছে তাই। তাহলে বিকিরণ শব্দের দুইটাই হচ্ছে রস্বইকার। হ্যাঁ, এমন কিছু শব্দ আছে যে দুইটাই রস্বইকার, দুইটাই দীর্ঘইকার, আমরা বানানের ক্লাসে দেখবো, বিভীষিকা, মরীচিকা, পিপীলিকা। হ্যাঁ, তারপরে হচ্ছে সমীচীন, এরকম যে বানানগুলো আছে, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, এই বানানগুলো আমরা দেখবো কোনগুলা রস্বইকার কোনগুলা দীর্ঘইকার হয়। কোন বানানটি শুদ্ধ, এটা আমরা অলরেডি পড়ছি তাই না, সুতরাং এটা এক্সপ্লেনে আর যাচ্ছি না। দেখা মাত্রই ভুল, এই যে রর পরে মূর্ধন্য নাই, সুতরাং ভুল, রর পরে মূর্ধন্য নাই, সুতরাং ভুল। হ্যাঁ, তাহলে ব্যাকরণ আর হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ না, শব্দটা হচ্ছে কি, ব্যাকরণ। ওকে, তো আমরা শব্দে যাব। শব্দে, বাংলা ভাষায় যে শব্দ ভান্ডার আছে সেই শব্দ ভান্ডারকে 3 ভাগে ভাগ করা যায়, উৎসমূলক ভাবে, গঠনমূলক ভাবে আর অর্থমূলক ভাবে। 3 প্রকার আমরা দেখবো আজকে, 3 প্রকারই। উৎসমূলক ভাবে শব্দ 5 ভাগে ভাগ করা যায়, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আরেকটা শব্দ আছে যেটাকে বলা হয় মিশ্র শব্দ, দুই ভাষার দুইটা শব্দ মিলে যখন একটা শব্দ তৈরি হয় তখন সেটাকে বলা হয় মিশ্র শব্দ। তবে নবম দশম শ্রেণীর সর্বশেষ যে বোর্ড বই আছে সেই বোর্ড বইয়ে এই 5 শ্রেণীর শব্দ থেকে 1 শ্রেণীকে বাদ দেওয়া হয়েছে, সেটাকে এখানে বলা হয়েছে যে শব্দ উৎসগতভাবে 4 প্রকার। পরীক্ষায় প্রশ্নের আগেও আসছে যে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দ ভান্ডারকে কয় ভাগে ভাগ করা যায়। আবার যদি এই প্রশ্ন আসে বা আসতেও পারে, আসলে যদি 4 প্রকার থাকে 4 প্রকার দিবেন, অপশনে 5 প্রকার থাকলে 5 প্রকার দিবেন, দুইটাই যদি থাকে তাহলে 4 প্রকার দিবেন। সর্বশেষ যে বোর্ড বই
সেই নিয়ম অনুযায়ী আমরা 4 প্রকার ব্যবহার করব। এর মধ্যে তৎসম শব্দ আছে প্রায় 25%। বাংলা ভাষায় প্রায় 1,00,000 শব্দ আছে তৎসম শব্দ, সরাসরি তৎসম শব্দ ব্যবহৃত হয়। এই কয়েকটা শব্দের মধ্যে থেকে আমরা এই কয়েকটা শব্দ পড়ার চেষ্টা করব। বিশেষ করে এই চন্দ্র, সূর্য, হ্যাঁ, নক্ষত্র, ভবন, ধর্মপত্র, মনুষ্য, কুৎসিত, এই চর্মকার, এটা মাঝে মাঝে আসে, চর্মকার, হ্যাঁ, গৃহিণী, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, গৃহিণী, অনেকবার আসছে পরীক্ষায়। হ্যাঁ, দধি, জলদি, আরেকটা শব্দ আছে মাঝে মাঝে আসে, এটা কারেকশন করে দিয়েছিলাম কিন্তু তোমরা কারেকশন হইলে না, নারিকেল। হ্যাঁ, এটাও আসে মাঝে মাঝে। তো দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন, পরে লিখে নিবেন। হুম, ওকে। তাহলে এখানে একটা বিষয় মনে রাখবেন যে তৎসম শব্দ চিনার উপায় আছে, কৌশল। তৎসম শব্দ চিনার কৌশল কি, একটু লিখেন, দেখলেই চিনবেন কিভাবে যে এটা তৎসম শব্দ। লিখেন, তৎসম শব্দ চিনার কৌশল কি? যদি কোনো বানানে রি, রিকার, হ্যাঁ, রেফ, রফলা, তারপরে মূর্ধন্য ষ, কয় মূর্ধন্য ষ, হ্যাঁ, রিকার, রফলা, রেফ, মূর্ধন্য ষ, কয় মূর্ধন্য ষ, মূর্ধন্য, অন্তুস্থ অ, অন্তুস্থ জ, হ, অনুস্বর, বিসর্গ, দীর্ঘইকার, দীর্ঘকার, যদি কোনো বানানে থাকে সাধারণত সেই বানানটা তৎসম শব্দ হয়। যদি কোনো বানানে এই যে এই বর্ণগুলো থাকে তাহলে সাধারণত সেই শব্দটা তৎসম শব্দ হয়। রি, রিকার, রেফ, রফলা, মূর্ধন্য ষ, কয় মূর্ধন্য ষ, মূর্ধন্য, অন্তুস্থ, অন্তুস্থ জ, হ, অনুস্বর, বিসর্গ, দীর্ঘইকার, দীর্ঘকার, যদি কোনো বানান থাকে সেটা কি হয়, তৎসম শব্দ হয়। হুম। আর যদি কোনো শব্দে যুক্ত বর্ণ থাকে, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ থাকলে, যুক্ত বর্ণ থাকলে সেই শব্দটাও তৎসম শব্দ হয় সাধারণত। যুক্ত বর্ণ থাকলে, যুক্ত বর্ণ থাকলে বিজ্ঞান, অজ্ঞান, এরকম যত যুক্ত বর্ণ আছে, অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, যুক্ত বর্ণ থাকলে এই বর্ণটা কি হয়, তৎসম শব্দ হয়। হ্যাঁ, যুক্ত বর্ণ সাধারণত কি উচ্চারণ মোটামুটি একটু কঠিন। হ্যাঁ, তৎসম শব্দের উচ্চারণ কঠিন হয়, তবে সব যে কঠিন তা না, ব্যতিক্রম কিছু আছে তবে অল্প। যেমন এই যে একটু আগে আমরা দেখলাম ভবন, হ্যাঁ, তারপর হচ্ছে রাজা, হ্যাঁ, শাক, তনু, লতা, উচ্চারণ কঠিন হয় সাধারণত তৎসম শব্দ, তবে সহজ সহজ কিছু আছে। ওকে। তারপরে লিখবেন হচ্ছে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের সকল শব্দই হচ্ছে তৎসম। হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের সকল শব্দই কি, সকল যা আছে সব হচ্ছে তৎসম। হিন্দু ধর্ম বা সনাতন সকল শব্দ তৎসম। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে হিন্দু নিজেই তৎসম না, হিন্দু নিজে কি তৎসম না, এটা হচ্ছে ফার্সি। হ্যাঁ, ভবন, রাজা, শাক, তনু, লতা, বলছি কি যে যুক্তবর্ণ থাকলে উচ্চারণ কঠিন হলে সেটা তৎসম। আপনারা কথা বলার সময় কথাটা ধরেন না কেন, মানে খেয়াল করেন না, পরে আবার বলেন স্যার। যুক্তবর্ণ থাকলে সেগুলো কি উচ্চারণ সাধারণত কঠিন হয়, তৎসম। তবে যুক্তবর্ণ ছাড়াও কিছু শব্দ আছে যেগুলো তৎসম না, একটু ভিন্ন ব্যতিক্রম, তবে তুলনায় খুবই কম, 5%, 3% এরকম হতে পারে। হ্যাঁ, যেমন ভবন, রাজা, শাক, তনুলতা, এগুলো যুক্তবর্ণ না, উচ্চারণ সহজ। এগুলো উদাহরণ দিলাম, যে সবই যে যুক্তবর্ণ তা না, 2, 3, 4% শব্দ আছে যেগুলো যুক্তবর্ণ না আর কি। হ্যাঁ, বুঝা গেল? মরিয়ম মেহজাবিন, র এর পরে লিখছি রেফ, রেফ, র এর পরে রেফ। ওকে। সময় কম, দ্রুত যেতে হবে। হ্যাঁ, এই যে পরীক্ষায় আসছে এর আগে সাধু ভাষায় সবচেয়ে বেশি শব্দ ব্যবহার হয় তৎসম শব্দ। হ্যাঁ, নিচের কোনটি তৎসম শব্দ? হ্যাঁ, নারিকেল। তারপরে উৎপত্তিগতভাবে বাংলা ভাষা শব্দ ভান্ডারকে কয়ভাবে ভাগ করা হয়, এটা 4 ভাগে হবে, এখন যেহেতু 4 ভাগ হয়ে গেছে। অর্ধ তৎসম শব্দ, যদিও এটা নাই তারপরে আমরা এটা পড়বো, কারণ কোন জায়গা থেকে প্রশ্ন তার তো ঠিক নাই, দেখা গেলো যে এখান থেকে চলে আসতে পারে। আহ এই অল্প কয়েকটা পড়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, অর্ধ তৎসম শব্দ কোনগুলো?
এই যে জ্যোৎস্না, জ্যোৎস্না থেকে জুসনা, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, গৃহিণী থেকে গিন্নি, বৈষ্ণব থেকে বৈষ্ণব, কৃষ্ণ থেকে কেষ্ট, কুৎসিত থেকে কুৎসিত, এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এগুলো মনে রাখবেন কি হবে, এগুলার উচ্চারণ হচ্ছে বিকৃত উচ্চারণ। উচ্চারণ কি? উচ্চারণ হলো বিকৃত। উচ্চারণ বিকৃত। উচ্চারণগুলো কি? বিকৃত উচ্চারণ। হ্যাঁ, জ্যোৎস্না থেকে জোছনা, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, গৃহিণী থেকে গিন্নি, বৈষ্ণব থেকে বুষ্টব, কৃষ্ণ থেকে কেষ্ট, কুৎসিত থেকে কুৎসিত, চর্মকার থেকে চম্মার, এগুলো হচ্ছে উচ্চারণটা বিকৃত উচ্চারণ, অর্ধতৎসম শব্দ। ওকে, এই যে এগুলা পরীক্ষা আসছে এর আগে, মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় আসছে। নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? কৃষ্ণ, কৃষ্ণ, কেষ্ট। তদ্ভব শব্দ, বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ হচ্ছে তদ্ভব শব্দ, প্রায় 60%। হ্যাঁ, তদ্ভব শব্দ হচ্ছে তার থেকে উদ্ভব, অর্থাৎ সংস্কৃত থেকে উদ্ভব। সংস্কৃত থেকে অর্ধতৎসম বা বিকৃত হয়ে তদ্ভব বা খাঁটি বাংলা যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে এই তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের মধ্যে একটা দুটো শব্দ আছে যেগুলো একটু ব্যতিক্রম। যেমন এই চাঁদ শব্দটা প্রায় পরীক্ষায় আসে। হ্যাঁ, চাঁদ, এই চামার, যদিও শব্দ বেশি কিন্তু এগুলা খুব বেশি পরীক্ষায় আসে না। এখানে কিছু ভুল আছে, ওদের কারেকশন করতে দিয়েছিলাম, এগুলা করে নাই। এই যে আকাশ শব্দ, এটা তৎসম শব্দের মধ্যে নিয়ে গেছে এখন নতুন যে বোর্ড বই এবং ইয়ে আছে। হ্যাঁ, এগুলা তৎসম শব্দের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, সুতরাং এগুলো একটু খেয়াল করবেন আর কি। হ্যাঁ, বিশেষ করে এই দুইটা শব্দ পরীক্ষায় বেশি আসে, চাঁদ এবং চামার। চাঁদ এবং চামার তদ্ভব শব্দ আর কি, যেগুলা উচ্চারণ সহজ সাবলীল, আমরা বেশি ব্যবহার করি। হ্যাঁ, যুক্তবর্ণ নাই বা উচ্চারণ কঠিন না, সহজ সাবলীল, যুক্তবর্ণ থাকবে না, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। ওকে, আহ দেশি শব্দ, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। মাত্র 2% হচ্ছে দেশি শব্দ বাংলা ভাষায়। এই দেশি শব্দগুলোর মধ্যে এই যে কুলা, গঞ্জ, চুঙ্গা, টুপো, ডাব, ডাগর, ঢেকি, যেগুলো গ্রামাঞ্চলে মুরব্বীরা বিভিন্ন সময় ব্যবহার করি আমরা, বা বিভিন্ন যন্ত্রপাতির নাম এগুলো। আরেকটা জিনিস লিখবেন এখানে, এগুলো উৎস বা মূল নির্ধারণ করা যায় না। এগুলার উৎস বা মূল নির্ধারণ করা যায় না। উৎস বা মূল নির্ধারণ করা যায় না। উৎস বা মূল, একটা পরীক্ষায় আসছে, কোন জাতীয় শব্দের উৎস বা মূল নির্ধারণ করা যায় না। হ্যাঁ, কোন জাতীয় শব্দের উৎস নির্ধারণ করা যায় না? এই যে দেশি শব্দের উৎস বা মূল নির্ধারণ করা যায় না। দেশি শব্দের উৎস বা মূল নির্ধারণ করা যায় না, এগুলো হচ্ছে আমাদের আদি শব্দ। এগুলো উৎস বা মূল নির্ধারণ করা যায় না। দেশি শব্দের উৎস বা মূল নির্ধারণ করা, কুলা, গঞ্জ, চুঙ্গা, টুপো, ডাব, ডাগডুগি, কুকা, কুকি, এই যেমন যে শব্দগুলো আছে এগুলার মূল নির্ধারণ করা যায় না। হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে বেশি যে পরীক্ষায় আসে বা আসার সম্ভাবনা, সেটা হচ্ছে বিদেশি শব্দ থেকে। হ্যাঁ, এতক্ষণ যেগুলো পড়লাম, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, এগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিদেশি। মাত্র 8% শব্দ বাংলা ভাষায় বিদেশি শব্দ, তবে এইগুলোই বেশি আসে। বিদেশি শব্দ মানে হচ্ছে বিভিন্ন দেশের, যে আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, জাপানি, হ্যাঁ, গুজরাটি, তুর্কি, চীনা, গ্রিক, স্প্যানিশ, এইরকম যে শব্দগুলো আছে, যে এই শব্দগুলো ওই দেশে ব্যবহার করা হয়, সেই হুবহু শব্দগুলা আমরাও ব্যবহার করি। কিভাবে? ওই যে এই সকল দেশ থেকে আমাদের এই অঞ্চলে যারা ধর্ম প্রচার করার জন্য কিংবা বাণিজ্যের উদ্দেশ্যে কিংবা শাসন করার জন্য আসছে, তারা যখন আসছে সাথে সাথে তাদের শব্দ বা তাদের ভাষা এবং তাদের কালচার, এগুলো কিন্তু আমাদের এখানে নিয়ে আসছে। তো এইগুলো আস্তে আস্তে আমাদের আত্মীকরণ হয়ে আমরা নিজেরা এই শব্দগুলো ব্যবহার করি। এই শব্দগুলো পরীক্ষায় বেশি আসে আর কি। হ্যাঁ, আরবি শব্দ, এই যে আরবি শব্দ আছে এইগুলো, তো এইগুলো আমরা এইভাবে না পড়ে, আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে যে ছন্দ আকারে পড়বো। হ্যাঁ, দ্রুত লিখবেন। লিখবেন, দেখি আমার আগে কে লিখতে পারেন। লিখবেন আর আরবি তারিখে, আরবি তারিখে, আরবি তারিখে, আরবি তারিখে ইজারা জমির মহকুমার
মহকুমার ইজারা জমির খাজনা, আরবি তারিখে মহকুমার ইজারা জমির খাজনা না দেওয়ায়, আরবি তারিখে মহকুমার ইজারা জমির খাজনা না দেওয়ায় আদালতের এজলাসের উকিলের সামনে, আদালতের এজলাসের আদালতের এজলাসের উকিলের সামনে ওয়ারিশগণকে ওয়ারিশগণকে আদালতের এজলাসের উকিলের সামনে ওয়ারিশগণকে ইনকিলাব ইনকিলাব না করে নবাবী নবাবী বাদ দিয়ে কানুন অনুযায়ী কিতাব কলম হাতে নিয়ে লেফাফার মতো দাঁড়াতে বলল। লেফাফার মতো দাঁড়াতে বলল। এখানে যে কয়েকটা শব্দ আছে গুরুত্বপূর্ণ আরবি শব্দ। এই যে আরবি কেন লিখলাম, আরবি শব্দ এগুলো। এই যে আরবি তারিখ, মহকুমা, ইজারা, খাজনা, হ্যাঁ, আদালত, এজলাস, উকিল, ওয়ারিশ, ইনকিলাব, নবাব, কানুন, কিতাব, কলম, লেফাফা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আরবি শব্দ। একটু আগে মানে নামাজের আগে দেখলাম 200, এখন দেখলাম 170, বাকিরা কই? ঝরে গেছে, ড্রপ আউট। হ্যাঁ, চাকরি লাগবে না, না পারে সব। হ্যাঁ, ইনকিলাব এই অর্থ আসে মাঝে মাঝে। ইনকিলাব মানে হচ্ছে বিপ্লব, লেফা মানে খাম বা মূরখ। লেফাফা মানে হচ্ছে খাম বা মূরখ, মানে ওই অনেক সময় বলি না যে বাইরে ফিটপাট ভিতরে সদরঘাট। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এইভাবে যে গুরুত্বপূর্ণ শব্দ আছে সবগুলা লিখবেন আগামী ক্লাসে। এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ছন্দ মিলাবেন, চেষ্টা করবেন। তো ছন্দ মিলাবে কেমনে? এই যে কলম বহুতবার আসছে বিভিন্ন পরীক্ষায়, আরবি শব্দ। হ্যাঁ, ফার্সি শব্দ কোনগুলো? ফার্সি শব্দ এই যে এগুলা ভুল ইয়েটা চলে আসছে, এগুলা ঠিক করতে দিছিলাম কিন্তু ঠিক করে নাই। হ্যাঁ, আমদানি, রপ্তানি, হ্যাঁ, হাঙ্গামা, নালিশ, শোরগোল, কারখানা, চশমা, জবানবন্দি, তুষক, দপ্তর, দরবার, দোকান। এই রপ্তানি বানানটা আগেই ভাবে ছিল বোর্ড বইয়ে, কিন্তু নতুন যে বাংলা একাডেমির বানানটা চেঞ্জ করছে, এটা যুক্ত বর্ণ করছে, যুক্ত বর্ণ। হুম, তো কখন যে কি করে রপ্তানি, এটা এখন এইভাবে করছে রপ্তানি। এবং বিদেশি শব্দের রস্বইকার ব্যবহার করতে হবে, কোনো দীর্ঘইকার হবে না। হ্যাঁ, দফতর, আমদানি, রপ্তানি, হাঙ্গামা। হাঙ্গামা খুব গুরুত্বপূর্ণ শব্দ, প্রায় পরীক্ষায় আসে। নালিশ, শোরগোল আসে, কারখানা আসে, জবানবন্দি, চশমা, তুষক, দপ্তর, দরবার, দোকান। ইনকিলাব অর্থ বিপ্লব, হ্যাঁ, মরিয়ম, খালি হচ্ছে শর্টকাটে যাইতেছেন না, সারার উপরে চালাই দেন সব নাকি? স্যার টেকনিক, টেকনিক নিজেরা করবেন, নিজেরা। আপনারা আমার স্যার ভালো পারেন, ভালো ভালো টেকনিক পারেন।
হ্যাঁ, গুরুত্বপূর্ণ পর্তুগিজ শব্দ কোনগুলো লেখেন তাড়াতাড়ি, পর্তুগিজ শব্দ লেখেন, গুরুত্বপূর্ণ পর্তুগিজ শব্দ লেখেন, লেখেন দিকে আমার আগে রাখতে পারেন। গির্জার পাদ্রী, ইস্পাতের তৈরি গুদামে। গির্জার পাদ্রী, ইস্পাতের তৈরি গুদামে। গির্জার পাদ্রী, ইস্পাতের তৈরি গুদামে আলকাত্রা ও আলপিনি মুরানু। গির্জার পাদ্রী, ইস্পাতের তৈরি গুদামে আলকাত্রা ও আলপিনে মুরানু। আলপিনে মুরানু। জানালার পাশে আলমারিতে। সরি, এদের বলছিলাম যে ক্লাসটা ক্যান্সেল করে আমারে। জানালার পাশে আলমারিতে, না বলে আমি নাকি সুস্থ হয়ে গেছি। গির্জার পাদ্রী, ইস্পাতের তৈরি গুদামে আলকাত্রা ও আলপিনে মুরানু। জানালার পাশে আলমারিতে আনারস, পেয়ারা, পাউরুটি। আনারস, পেয়ারা, পাউরুটি রেখে, আনারস, পেয়ারা, পাউরুটি রেখে চাবি না নিয়ে, চাবি না নিয়ে, চাবি না নিয়ে, সাবান, তোয়ালে, বালতি নিয়ে, সাবান, তোয়ালে, বালতি নিয়ে ঘাটে গেল। পারবেন না এভাবে? সব করে ফেলবেন। যে গির্জা, পাদ্রী, ইস্পাত, গুদাম, আলকাতরা, আলপিন, জানালা, আলমারি, আনারস, পেয়ারা, পাউরুটি, চাবি, সাবান, তোয়ালে, বালতি, এই সব হচ্ছে পর্তুগিজ শব্দ। বলে ইনকিলাব, আবার বলেন ইনকিলাব মানে বিপ্লব, বিপ্লব। ইনকিলাব করিস না, বিপ্লব করিস না, নির্বাচনে আয়। বুঝেন নাই? হ্যাঁ, হ্যাঁ। ওকে, এইগুলো এইভাবে পড়ার চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, আর বাকি যেগুলো আছে এগুলো পড়বেন। এই যে এইগুলো পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় আসছে এর আগে। হ্যাঁ, ইংরেজি শব্দ তো দেখলে বোঝায়, এজেন্ট, গেজেটটা ভালো করে পড়বেন। এখানে ভুল দেওয়া আছে যে একটা, মানে চেঞ্জ হয়েছে, যেমন এই যে জাহাজ, এটা আরবি শব্দ। হ্যাঁ, কার্তুজ যে পর্তুগিজ শব্দ। নতুন যে আহ, বাংলা একাডেমি চেঞ্জ করছে, এগুলো একটু ভুল আছে এখানে। এরা কারেকশন দিছিলাম কিন্তু শেষ করে নাই। ঠিক আছে। আহ বারান্দা হচ্ছে, বারান্দা ফার্সি শব্দ, বারান্দা। হ্যাঁ, যেগুলো গুরুত্বপূর্ণ সব লাগবে না। ইংরেজ, এগুলো যেগুলো আসে, অন্যান্য শব্দ যেগুলো আছে, চাহিদা, শিক, তারকা, পাঞ্জাবি শব্দ। শব্দ হচ্ছে হারিকিরি, হরিকিরি না, হারিকিরি, সুনামি, রিক্সা, জাপানি শব্দ। খদ্দর, হরতাল, গুজরাটি শব্দ। চাকর, চাকু, তুপ, দারোগা, মুসলেকা, বাবুর্চি। হ্যাঁ, এখানে এই যে কিছু কারেকশন ছিল, ওরা কারেকশন করে নাই। মুসলেকা, বাবুর্চি, তারপরে উজবুক, এগুলোও তুর্কি শব্দ, পরীক্ষায় মাঝে মাঝে আসে। উজবুক, কুর্নিশ। হ্যাঁ, উজবুক, কুর্নিশ, সওগাত, সওগাত, এগুলো তুর্কি শব্দ। বাবা, তুর্কি শব্দ, এগুলো আসে। চা, চিনি, লিচু, টাইপুন, সাম্পান, চীনা শব্দ। ইস্কাপন, টেক্কা, হরতন, রুইতন, ওলন্দাজ শব্দ। গ্রিক শব্দ। দাম, সুড়ঙ্গ, কেন্দ্র, এগুলো হচ্ছে গ্রিক শব্দ। দাম, সুড়ঙ্গ, কেন্দ্র, গ্রিক শব্দ। এই যে ডেঙ্গু, স্প্যানিশ শব্দ। মেজেন্ডা, ম্যালেরিয়া, ইতালিয়ান শব্দ। এগুলো মাঝে মাঝে আসে। ওকে, তো ভালো থাকেন সবাই। এগুলো একটু দেখে নিন। আর মিশ্র শব্দ যেগুলো আছে, মিশ্র শব্দ
এগুলো আপনাদের শীটে দেওয়া আছে, এখান থেকে পড়বেন। মিশ্র শব্দ, হ্যাঁ, এই যে এরকম আইনজীবী, শাকসবজি, বেটাইম, কালি কলম, মাস্টার মশাই, তারপরে রাজা বাদশাহ, হাট বাজার, হেড মৌলবি, ডাক্তারখানা, হেড পণ্ডিত, খ্রিস্টাব্দ, পকেট মার, চৌহদ্দি, এগুলো একটু এভাবে পড়ার চেষ্টা করেন আর কি, হ্যাঁ। আর বাকি থাকলো কি, ওই অন্য যেগুলো আছে এগুলো হোমওয়ার্ক হিসেবে পড়বেন, ঠিক আছে। সমস্যা হলে আমাকে আগামী ক্লাসে জানাবেন যে এটা এটা বুঝিনি। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসছে কি সবাই? শোনা যাচ্ছে? শোনা